নমস্কার সবাইকে, কম্পিটিটিভ ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি ক্লাস নম্বর 8 নিয়ে। আজকে এসএসসি জিডির পাশাপাশি এসএসসি এমটিএসেরও কিছু প্রশ্ন আমরা রেখেছি। এমটিএসের যেহেতু সামনে পরীক্ষা আছে, সেই ব্যাপারটাকে মাথায় রেখে চলো তাহলে শুরু করা যাক। দেখিনি আমাদের কী কী প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস অফ ইন্ডিয়া 2001, হোয়াট ওয়াজ দ্য পার্সেন্টেজ অফ ইমিগ্রেন্ট পপুলেশন ফ্রম আফগানিস্তান? ভারতের জনগণনা 2001 অনুযায়ী আফগানিস্তান থেকে ভারতে অভিবাসী জনসংখ্যার হার কত ছিল? উত্তর কী হবে? উত্তর হবে হচ্ছে তোমার 0.2%। 0.2%। আফগানিস্তান থেকে ভারতে এসেছিল কতজন ইমিগ্রেন্ট? না, 0.2%। ঠিক আছে, চলো তাহলে দেখে নিই পরবর্তী প্রশ্ন কী আছে আমাদের। কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ জেনেটিক ইন্ডাস্ট্রি? নিম্নলিখিত কোনটি জেনেটিক শিল্পের উদাহরণ? মাইনিং, পোলট্রি ফার্মিং, সিমেন্ট ম্যানুফ্যাকচারিং নাকি কনস্ট্রাকশন অফ ড্যাম? খনন শিল্প নাকি পোলট্রি ফার্মিং নাকি সিমেন্ট উৎপাদন নাকি বাঁধ নির্মাণ? উত্তর কি? উত্তর হচ্ছে অবশ্যই পোলট্রি ফার্মিং। এখানে কি হয় যে বিভিন্ন এই যে তোমার জিন পদ্ধতির মাধ্যমে বিভিন্ন নতুন নতুন ব্রিড বা হাইব্রিডাইজেশন করা হয়, ক্রস হাইব্রিডাইজেশন করা হয়। এর মাধ্যমে কী হয়, বিভিন্ন ব্রিড উৎপাদন করা হয়। ঠিক আছে, চলো তাহলে দেখে নিই পরবর্তী প্রশ্ন কী আছে। হোয়েন অ্যান অবজেক্ট ইজ মুভিং উইথ কনস্ট্যান্ট স্পিড ইন এ স্ট্রেট লাইন ইটস অ্যাক্সেলারেশন? যখন কোনো বস্তু সরল রেখায় সমবেগে চলতে থাকে তখন তার ত্বরণ কী হয়? 0 শূন্য হয়ে যায়, ইজ নেগেটিভ ঋণাত্মক হয়ে যায়, ইজ পজিটিভ ধনাত্মক হয়ে যায় নাকি ক্যান নট বি ডিটারমাইন্ড? যখন কোনো বস্তু সরল রেখায় সমবেগে চলতে থাকে তার মানে কি? মানে একটা সরল রেখা আছে, সরলরেখা বরাবর সে ভি বেগ নিয়ে কিন্তু চলছে, তার মানে তার প্রাথমিক বেগ কত? প্রাথমিক বেগও ভি, আবার অন্তিম বেগও ভি। ঠিক, তাহলে যদি আমরা কি জানি অ্যাসিলারেশন মানে কি? অ্যাসিলারেশন এ সমান হচ্ছে প্রাথমিক বেগ ভি ফাইনাল মাইনাস প্রাথমিক বেগ বাই টাইম। তাহলে যদি ভি ফাইনালের মান কত? আমার ভি ফাইনালের মান হচ্ছে ভি ইনিশিয়ালের মান কত? এর মানেও ভি, তাহলে ভি মাইনাস ভি সমান কত? টোটালটা কেটে 0। তাহলে অ্যাকচুয়ালি কত? অ্যাসিলারেশন কত? অ্যাসিলারেশনের মান হচ্ছে 0। তাহলে কি বোঝা গেল যে হোয়েন অ্যান অবজেক্ট ইজ মুভিং উইথ কনস্ট্যান্ট স্পিড ইন এ স্ট্রেট লাইন ইজ অ্যাসিলারেশন ইজ 0, 0। বোঝা গেল কীভাবে হচ্ছে। ঠিক আছে, চলো তো দেখে নিই পরের প্রশ্নে কী আছে। হু ফাউন্ডেড কাহ্ন ডাইনেস্টি আফটার দ্য ডেথ অফ লাস্ট শুঙ্গ রুলার? শেষ শুঙ্গ শাসকের মৃত্যুর পর কাহ্ন বংশকে প্রতিষ্ঠা করেছিলেন? ডেমিত্রিয়াস নাকি পুষ্যমিত্র নাকি বাসুদেব নাকি মিয়েন্ডার? উত্তর কি? উত্তর হচ্ছে বাসুদেব। ঠিক আছে, এবারে শেষ শুঙ্গ বংশের যিনি রুলার ছিলেন তিনি কে ছিলেন? যে শেষ শুঙ্গ রাজা তিনি কে? তিনি হচ্ছেন দেবভূতি। একে হারিয়ে কে বসলেন? বাসুদেব। তিনি কি প্রতিষ্ঠা করলেন? কাণ্ড বংশ। তাহলে শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতার নাম কি? শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতার নাম কি? হচ্ছে আমাদের পুষ্যমিত্র শুঙ্গ। ঠিক আছে, ইনি কাকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন? না, আমাদের শেষ যে মৌর্য রুলার বৃহদ্রথ, দত্তকে হত্যা করে ইনি পুষ্যমিত্র শুঙ্গ দত্ত ইনি কি ছিলেন? মৌর্য রাজা ছিলেন, মৌর্য রাজা। ঠিক আছে, চলো তাহলে পরবর্তী প্রশ্ন কিছু দেখে নিই। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ টাইপ অফ গুডস দ্যাট এ পার্সন ক্যান বি এক্সক্লুডেড ফ্রম এনজয়িং ইটস বেনিফিট? নিচের কোন ধরনের পণ্যের ক্ষেত্রে কোনো ব্যক্তিকে তার সুবিধা ভোগ করা থেকে বিরত রাখা যায় বা বাদ দেওয়া যায়? এটা পাবলিক পণ্য নাকি মেরিটজাত পণ্য নাকি প্রাইভেট পণ্য, ব্যক্তিগত পণ্য নাকি ফ্রি রেডার্স? উত্তর কী হবে? উত্তর হচ্ছে প্রাইভেট পণ্য। মানে কীরকম জিনিসটা হচ্ছে যে আমার আমার ধরো এটা আমার বাড়ি, এটা আমার নিজস্ব একটা বাড়ি। এই বাড়িতে আমি কি করছি, এই বাড়ির সামনে আমি একটা ধরো আছে কি বলে, আমার বাড়ির সামনে একটা ছোট্ট বাগান আছে। ঠিক আছে, একটা বাগান আছে।
এবার আমি আমি যদি চাই যে আমার নিজের বাড়ির নিজের এরিয়াতে এই বাগানটা আমি আমাদের বাড়ির লোকজন ছাড়া অন্য কাউকে এটা ইউজ করতে দেব না, তখন কিন্তু আমি এটা নাও দিতে পারি, কারণ এটা আমার কি প্রাইভেট প্রপার্টি বা ব্যক্তিগত পণ্য। কিন্তু বাকি ক্ষেত্রে যেমন পাবলিক প্রপার্টি, এটা তোমারই হচ্ছে সার্বজনীন জন্য, সার্বজনীন। এটা কিন্তু আমি কোনো ব্যক্তিকে বলতে পারবো না যে তুমি এটা পাবলিক প্রপার্টি, তুমি এখানে এসো না, তুমি এটা ব্যবহার করতে পারবে না। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা? তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে যে ব্যক্তিগত সুবিধা ভোগ করতে বাধ্য আছে, সেটা কোন ধরনের পণ্যের ক্ষেত্রে? না, প্রাইভেট পণ্য। সে প্রাইভেট পণ্য হতে পারে, প্রাইভেট প্রপার্টি হতে পারে। ঠিক আছে, চলে আসি পরবর্তী প্রশ্নে। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ প্রার্থনা সমাজ হুইচ প্রমোটেড সোশ্যাল রিফর্ম ইন মহারাষ্ট্র? মহারাষ্ট্রে সামাজিক সংস্কার প্রচারের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আত্মারাম পাণ্ডুরঙ্গ, নাকি গোপালকৃষ্ণ গোখলে, নাকি কেশবচন্দ্র সেন, নাকি দাদাভাই নৌরোজি? উত্তর কি হবে? উত্তর হচ্ছে আমাদের আত্মারাম পাণ্ডুরঙ্গ। আত্মারাম পাণ্ডুরঙ্গ। তাহলে এই যে আত্মারাম পাণ্ডুরঙ্গ, এই যে প্রার্থনা সমাজ কত সালে প্রতিষ্ঠা হয়? না, 1867 সালে। ঠিক। আচ্ছা, এবারে দেখে নিই গোপালকৃষ্ণ গোখলে ইনি কি প্রতিষ্ঠা করেছিলেন? ইনি সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি। ঠিক আছে, কত সালে? 1905 সালে। আমাদের কেশবচন্দ্র সেন ইনি কি প্রতিষ্ঠা করেছিলেন? ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন, কত সালে? 1870। এছাড়াও উনি আরেকটা প্রতিষ্ঠান এস্টাবলিশ করেছেন ব্রাহ্ম সমাজ থেকে বেরিয়ে এসে, কি? ব্রাহ্ম সমাজ অফ ইন্ডিয়া, ব্রাহ্ম সমাজ অফ ইন্ডিয়া, রাইট। দাদাভাই নৌরোজি আমরা জানি ইনি কি লিখেছিলেন? পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ, ছেড়ে দাও এক সেকেন্ড, এখানে লেখা যাবে কি দেখি, নতুন একটা স্লাইডে করে লিখে দিচ্ছি। তাও দাদাভাই নৌরোজি, এনার লেখা বইটার নাম কি? পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। এটা আমরা সবাই জানি। ঠিক আছে, তাহলে চলে আসি আমরা পরবর্তী প্রশ্নে। লার্জ ডিপোজিটস অফ আয়রন ইন দ্য লিভার লিডস টু এ কন্ডিশন কল্ড। যকৃতে লোহার অতিরিক্ত পরিমাণে জমা হলে সে অবস্থায় কি বলা হয়? অ্যানিমিয়া বলা হয়, নাকি অস্টিওম্যালেশিয়া বলা হয়, নাকি হেমোসিডেরোসিস বলা হয়, নাকি কোয়াশেরকর বলা হয়? কি উত্তর হবে? উত্তর হচ্ছে হেমোসিডরোসিস। এই যে হেমোসিডরোসিসটা হচ্ছে অ্যাকচুয়াল উত্তর, হেমোসিডরোসিস। আচ্ছা, এটা তাহলে কী হলো? যকৃতে যদি আমার অতিরিক্ত পরিমাণে লোহার পরিমাণটা বেড়ে যায়। অ্যানিমিয়া কী কারণে হয়? অ্যানিমিয়া হয় হিমোগ্লোবিনের অভাবে। ছেড়ে দাও, বাংলাতে লিখি। অ্যানিমিয়া হয় হিমোগ্লোবিনের অভাবে, ঠিক। অস্টিওম্যালেশিয়া কিসের জন্য হয়? না, ভাইটামিন ডি এর অভাবে। কাদের ক্ষেত্রে? এটা তোমার হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য, কাদের ক্ষেত্রে হয়? না, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে। প্রাপ্তবয়স্কদের হয় অস্টিওম্যালেশিয়া। আর বাচ্চাদের ক্ষেত্রে কি হয়? বাচ্চাদের হয় রিকেট। ঠিক। আর কোয়াশেরকর কিসের অভাবে হয়? কোয়াশেরকর হয় প্রোটিনের অভাবে। ঠিক। আর প্রোটিনের অভাবে আর একটা রোগ হয়, সেটা কি? ম্যারাসমাস। তাহলে কোয়াশেরকর এবং ম্যারাসমার এই দুটো কিসের অভাবে হয়? না, এই দুটো হয় প্রোটিনের অভাবে। অস্টিওম্যালেশিয়া হয় ভিটামিন ডি এর অভাবে, যেটা প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে হয়। রিকেট হয় কাদের ক্ষেত্রে? না, চাইল্ডদের ক্ষেত্রে রিকেট রোগ হয়। আর হিমোগ্লোবিনের অভাবে কি হয়? যে অ্যানিমিয়া হয়। ঠিক। তাহলে দেখে নিই পরবর্তী প্রশ্ন কি আছে। হোয়েন ওয়াজ দ্য ন্যাশনাল ওয়াটারশেড ডেভেলপমেন্ট প্রজেক্ট ফর রেনফেড এরিয়া NWDPRA লঞ্চড ইন ইন্ডিয়া?
মানে NWDPRA এটা কবে ভারতবর্ষে চালু করা হয়েছিল? উত্তরটা কি? 1990-91 সালে। 1990-91 সালে। এই যে NWDPRA এটা কোন মিনিস্ট্রির আন্ডারে আছে? না, এটা তোমার হচ্ছে মিনিস্ট্রি অফ এগ্রিকালচার। মিনিস্ট্রি অফ এগ্রিকালচার আন্ডারে আছে। এবং এটা কি করে? এরা কি করে? এরা হচ্ছে তোমার ওয়াটার কনজারভেশনের উপর জোর দেয়। ওয়াটার কনজারভেশনের উপর জোর দেয়, ঠিক আছে। ওয়াটার হারভেস্টিং সিস্টেমের উপর জোর দেয়। ওয়াটার হারভেস্টিংয়েরও জোর দেয়, ঠিক আছে। এবং এসবের মাধ্যমে এরা কী করে? সাস্টেনেবল ডেভেলপমেন্ট ক্রিয়েট করে। সাস্টেনেবল ডেভেলপমেন্টের উপর এরা জোর দেয়, ঠিক আছে। তাহলে উত্তরটা কী হলো? উত্তরটা হচ্ছে 1990-91 সালে NWDPRA চালু করা হয়েছিল। পরের প্রশ্ন কি আছে? হুইচ অফ দ্য ফলোয়িং বেদাস মেনশনড ডান্স, নৃত্যি অ্যান্ড ড্যান্সিউ? ড্যান্সাস, ড্যান্সিউ না ড্যান্সাস হচ্ছে না, ড্যান্সাস। ড্যান্সাস এটা হচ্ছে তোমার নৃত্য, মানে নৃত্য এবং নৃত্য এবং নৃত্যশিল্পীর উল্লেখ পাওয়া যায় কোথায়? অথর্ববেদে, যজুর্বেদে, সামবেদে নাকি ঋগ্বেদে? উত্তরটা হচ্ছে ঋগ্বেদে। উত্তরটা হচ্ছে ঋগ্বেদে। আচ্ছা, তাহলে বাকি বেদগুলো সম্পর্কে, এই যে ঋগ্বেদে এখানে তোমার হচ্ছে কত মণ্ডল আছে? না 10টা মণ্ডল আছে, 10 মণ্ডল, ঠিক আছে। সামবেদ কি? এখানে তোমার হচ্ছে গান, গান গান মানে মন্ত্রগুলোকে গান হিসেবে গাওয়া হয়, এটা বললে বেটার হয়। মন্ত্রগুলোকে গান হিসেবে গাওয়া হয়, মন্ত্রগুলোকে গান হিসেবে গাওয়া হয়। আর এখানে কি আছে? যজুর্বেদে কি আছে? এটা তোমার স্যাক্রিফাইসের সম্পর্কে বলা আছে, বিভিন্ন স্যাক্রিফাইসেস। আর অথর্ববেদ, অথর হচ্ছে ব্ল্যাক ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিক বিভিন্ন এই যে কি বলে জাদুটোনা, এই সমস্ত ব্যাপার স্যাপার আছে অথর্ববেদে, ঠিক আছে। তাহলে উত্তরটা কী হলো? উত্তরটা হচ্ছে যে নীতি মানে নৃত্য এবং নৃত্যশিল্পীদের সম্পর্কে উল্লেখ পাওয়া যায় কোথায়? না সেটা হচ্ছে ঋগ্বেদে। পরবর্তী প্রশ্ন কি বলছে? দ্য ধ্রাং ফেয়ার ইজ এ 2-day ফেস্টিভ্যাল ইন ড্যাশ অ্যান্ড ইজ সেলিব্রেটেড ইন দ্য অনার অফ সেন্ট মাকরন দাদা টু পে হোমাজ অ্যান্ড পার্টিসিপেট ইন রিলিজিয়াস রিচুয়ালস। ধ্রাং মেলা একটি 2 দিনের উৎসব যা সন্ত মেকরান দাদার সম্মানে ধর্মীয় আচার পালনের মাধ্যমে অনুষ্ঠিত হয়। এই মেলাটি কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানা নাকি গুজরাট? উত্তর কি? উত্তর হচ্ছে আমার গুজরাট। তাহলে আমরা আরও গুজরাটের কিছু জেনে নিই, ফেস্টিভ্যাল সম্পর্কে জেনে নিই। কী কী? মাধবপুর ফেস্টিভ্যাল, মাধবপুর মেলা, ঠিক। এছাড়া কি আছে? রান উৎসব। আরও কি আছে? সামলাজি মেলা, সামলাজি মেলো। আর কি আছে? ভৌতা মেলা, ভৌতা মেলা এটসেট্রা। এগুলো ইম্পর্টেন্ট কিছু গুজরাটের আরও মেলা। তাহলে পরের প্রশ্ন দেখে নি কী আছে। ইন অ্যান ইকোনমি দ্য মডার্নাইজেশন গোল অফ এ 5-year প্ল্যান ইজ কনসার্নড উইথ। একটি অর্থনীতিতে পঞ্চবার্ষিকী পরিকল্পনার আধুনিকীকরণের লক্ষ্য মূলত কোন বিষয় সম্পর্কিত? ওল্ড টেকনোলজি, রুরাল টেকনোলজি, নিউ টেকনোলজি নাকি ট্র্যাডিশনাল টেকনোলজি? পুরনো প্রযুক্তি, গ্রামীণ প্রযুক্তি নাকি নতুন প্রযুক্তি নাকি ঐতিহ্যবাহী প্রযুক্তি? উত্তর কী হবে? উত্তর অবশ্যই হবে নিউ টেকনোলজি, ঠিক কিনা? নতুন এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা আধুনিকীকরণ মানে কি? তোমার ধরো প্রত্যেকটা জায়গাতে হেভি মেকানিজম ব্যবহার করা হবে, হেভি মেকানাইজেশন,
ঠিক কিনা? নিউ নিউ তোমার হচ্ছে এই মডার্নাইজেশন ইন এভরি ফিল্ড, মডার্নাইজেশন ইন এভরি ফিল্ড, মডার্নাইজেশন ইন এভরি ফিল্ড, ঠিক। এগুলো তোমার হচ্ছে কি আধুনিকরণ বলতে বোঝায়। ঠিক আছে, তাহলে চলে আসি পরের প্রশ্ন কি আছে। দক্ষিণামূর্তি পিল্লাই ওয়াজ অ্যান ইন্ডিয়ান মিউজিশিয়ান হু ইউজ টু প্লে। দক্ষিণামূর্তি পিল্লাই একজন ভারতীয় সঙ্গীত শিল্পী ছিলেন, তিনি কোন বাদ্যযন্ত্র বাজাতেন? সিতার নাকি মৃদঙ্গম নাকি বাঁশি নাকি তবলা? উত্তর কি? উত্তর হচ্ছে উনি মৃদঙ্গম বাজাতেন, উনি কিসের সঙ্গে সংযুক্ত? মৃদঙ্গম। এবং এই যে দক্ষিণামূর্তি পিল্লাই, ইনি কর্ণাটিক মিউজিকের একজন এক্সপোনেন্ট ছিলেন। না, এটা কর্ণাটকটা এইভাবে হবে, কর্ণাটিক মিউজিকের একজন এক্সপোনেন্ট ছিলেন। তাহলে আসি পরবর্তী প্রশ্নে। তিতাস সাধু ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্পোর্ট? তিতাস সাধু কোন খেলাটির সঙ্গে যুক্ত? টেবিল টেনিস, ক্রিকেট, চেস নাকি ব্যাডমিন্টন? উত্তর কি? উত্তর হচ্ছে ক্রিকেট। তিতাস সাধু ইনি ক্রিকেট খেলার সঙ্গে জড়িত। ঠিক আছে, তাহলে চলে আসি পরবর্তী প্রশ্নে। হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রহিবিটস ট্রাফিকিং ইন হিউম্যান বিংস অ্যান্ড ফোর্সড লেবার? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে মানব পাচার এবং বাধ্যতামূলক শ্রম নিষিদ্ধ করা হয়েছে? আর্টিকেল 15, আর্টিকেল 23, আর্টিকেল 25 নাকি আর্টিকেল 24? উত্তর কী হবে? উত্তর হচ্ছে আর্টিকেল 23 বা অনুচ্ছেদ 23। ঠিক, চলো এবার দেখিনি বাকি অপশানগুলো কী কী আছে। তাহলে এটা তোমার হচ্ছে, দাঁড়াও, এটা আর্টিকেল 15টা উপরের পেজে লিখছি। আর্টিকেল 24, আর্টিকেল 24 কী বলা আছে? তো হচ্ছে বিলো 14 ইয়ার্স অফ এজ কোনো নো হ্যাজারাস ওয়ার্ক। ঠিক, 14 বছরের নিচে কাউকে হ্যাজারাস ওয়ার্কে ইনকর্পোরেট করা যাবে না। ঠিক, 25-এ কী বলছে? 25-এ বলছে ফ্রিডম অফ রিলিজিয়ন, ফ্রিডম অফ রিলিজিয়ন। ঠিক, আর আর্টিকেল 15তে কী আছে এটা নেক্সট স্লাইডে বলছি। আর্টিকেল 15 এতে কী আছে? এতে হচ্ছে নো ডিসক্রিমিনেশন, no discrimination on the ground of, sorry, only on the ground of, only কথাটা কিন্তু ইম্পর্টেন্ট। কি কি? রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স অ্যান্ড প্লেস অফ বার্থ। মানে আমাদের যে কোনো স্টেট, এই যে 1, 2, 3, 4, 5, এই যে 5টা ক্রাইটেরিয়া আছে, রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স এবং প্লেস অফ বার্থ, এর মধ্যে মানে কেবলমাত্র এগুলিতে কিন্তু ডিসক্রিমিনেশন করতে পারবে না। ঠিক আছে, এটা হচ্ছে আর্টিকেল 15তে বলছে। মানে সবাইকে ইকুয়ালিটি অপরচুনিটি দিতে হবে। কোন কোন ক্ষেত্রে? কেবলমাত্র কোন কোন ক্ষেত্রে না, অন দ্য বেসিস অফ রিলিজিয়ন, অন দ্য বেসিস অফ দেয়ার রেস, দেয়ার কাস্ট, দেয়ার সেক্স অ্যান্ড দেয়ার প্লেস অফ বার্থ। ওকে, জিনিসটা বোঝা গেল। তাহলে চলে আসি পরবর্তী প্রশ্নে। বলছে হু অ্যামং দ্য ফলোয়িং অথরিটিজ অ্যাক্টস অ্যাজ ভাইস চেয়ারম্যান অফ দ্য কনসার্নড জোনাল কাউন্সিল অন রোটেশন বেসিস ফর এ পিরিয়ড অফ 1 year? যে নিচের কোন কর্তৃপক্ষ সংশ্লিষ্ট আঞ্চলিক পরিষদের পর্যায়ক্রমিক ভিত্তিতে 1 বছরের জন্য ভাইস চেয়ারম্যান বা তার সভাপতি হিসাবে কাজ করেন? উত্তর কি? উত্তর হচ্ছে চিফ মিনিস্টার অফ দ্য স্টেট, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী। ঠিক, তাহলে চলো দেখে নিই এই যে জোনাল কাউন্সিল সম্পর্কে কিছু তথ্য জেনে নিই আমরা। জোনাল কাউন্সিল, জোনাল কাউন্সিল এটা তোমার হচ্ছে প্রতিষ্ঠা কবে হয়েছিল? আন্ডার স্টেট রিকগনিশন অ্যাক্ট 1956।
রিকগনিশন অ্যাক্ট 1956, ঠিক আছে। এর চেয়ারম্যান কে হন? চেয়ারম্যান হন আমাদের যিনি হোম মিনিস্টার। তাহলে বর্তমানে কে চেয়ারম্যান আছেন? তিনি হচ্ছেন অমিত শাহজি। এবারে টোটাল নাম্বার অফ জেনারেল কাউন্সিল, কটা আছে? না মোট হচ্ছে 5টা, ঠিক আছে। তাহলে জেনারেল কাউন্সিল সম্পর্কে জেনে গেলাম আমরা। এবার আসি পরবর্তী প্রশ্নে। অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন ইন্ডিয়া ইজ এ, ভারতীয় সংবিধান অনুযায়ী ভারত হলো একটি কমনওয়েলথ অফ স্টেট, অঙ্গরাজ্য সমূহের কমনওয়েলথ, ফেডারেশন অফ স্টেট, অঙ্গরাজ্য সমূহের যুক্তরাষ্ট্র, কনফেডারেশন অফ স্টেট, অঙ্গরাজ্য সমূহের কনফেডারেশন, নাকি ইউনিয়ন অফ স্টেট, অঙ্গরাজ্য সমূহের ইউনিয়ন? উত্তর কী হবে? উত্তর হচ্ছে ইউনিয়ন অফ স্টেট বা অঙ্গরাজ্য সমূহের ইউনিয়ন। এটা কত নম্বর আর্টিকেলে জানতে পাচ্ছি? আর্টিকেল 1। আর্টিকেল 1-এ কী বলছে? ইন্ডিয়া, সরি, India, that is Bharat, shall be an union of state. Bharat shall be an union of states, ঠিক। এটা আমাদের কে বলছে? এটা বলছে আমাদের আর্টিকেল 1 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তাহলে উত্তরটা কী হলো? উত্তর হচ্ছে আমাদের ইউনিয়ন অফ স্টেট। তাহলে চলি এবার পরবর্তী প্রশ্নে। থাঞ্জাভুর কোয়ার্টেট is best remembered for the revival and codification of which ancient classical dance form? তাঞ্জাভুর চতুষ্টয় কোন প্রাচীন শাস্ত্রীয় নৃত্যধারা পুনরুজ্জীবন ও বিধিবদ্ধ করার সম্পর্কে সর্বাধিক স্মরণীয়? উত্তর কি? উত্তর হচ্ছে ভারতনাট্যম, নাকি মোহিনীআট্যম, নাকি কথাকলি, নাকি কত্থক? উত্তর কি? উত্তর হচ্ছে আমাদের ভারতনাট্যম। উত্তর হচ্ছে আমাদের ভারতনাট্যম। এই যে 4জন ত্রয়ী, এনা কে কে? এনা হচ্ছে তোমার চিন্নাইয়া। কে কে? থাঞ্জাভুর চতুষ্ট কারা কারা ছিলেন? চিন্নাইয়া, পেন্নাইয়া, শিবানন্দম ও ভাদিভেল্লু। নামগুলো অতটা ইম্পর্টেন্ট না হলেও মোটামুটি একবার বলে রাখলাম আর কি। এনারাই কী করেছেন? এনারা যে ভারতনাট্যমের নৃত্যধারাটা সেটাকে পুনরুজ্জীবিত করেছিলেন এবং বিধিবদ্ধ করেছিলেন, ঠিক আছে। তাহলে চলো আমরা পরবর্তী প্রশ্নে যাই। বুসু, ইয়ামসে অ্যান্ড তোখু এনং are some of the cultural festivals celebrated by the tribal people of which state? ভুসু, ইয়ামসে এবং তেখু এমং এই সাংস্কৃতিক উৎসবগুলি কোন রাজ্যের আদিবাসী জনজাতির দ্বারা পালিত করা হয়? নাগাল্যান্ড, নাকি অরুণাচল প্রদেশ, নাকি ঝাড়খণ্ড, নাকি সিকিম? উত্তর কি? উত্তর হচ্ছে আমাদের নাগাল্যান্ড। উত্তর কি? আমরা নাগাল্যান্ড। চলো তাহলে দেখে নিই নাগাল্যান্ডের আর বেশ কিছু ফেস্টিভ্যাল, ঠিক। কী কী ফেস্টিভ্যাল আছে আমাদের? হর্নবিল আছে, হর্নবিল ফেস্টিভ্যাল আছে। আউলেং আছে, মৈতসু আছে, সারেংকেনাই আছে, সেকেরেনাই আছে, ঠিক। তাহলে এগুলো মোটামুটি নাগাল্যান্ডের অন্যতম ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যালস। চলে আসে আমরা পরবর্তী প্রশ্নে। অস্ট্রিচেস ওয়ার ফাউন্ড ইন ইন্ডিয়া ডিউরিং হুইচ পিরিয়ড? ভারতের কোন যুগে উট পাখি পাওয়া যেত? প্যালিওলিথিক যুগে, প্রাচীন প্রস্তর যুগে, চালকোলিথিক যুগে, তাম্রপ্রস্তর যুগে, নাকি এপি প্যালিওলিথিক যুগে, নাকি ইনোলিথিক বা নব্যপ্রস্তর যুগে? উত্তর কি? উত্তর হচ্ছে প্যালিওলিথিক যুগে। ভারতবর্ষে কিন্তু প্যালিওলিথিক যুগেও আমাদের উট পাখি পাওয়া গেছে, ঠিক আছে। আমরা লিথিক সভ্যতাকে কভাগে ভাগ করি? লিথিক এজকে মোটামুটিভাবে আমরা 4 ভাগে ভাগ করি। কী কী? এটা হচ্ছে প্যালিওলিথিক, PALEO, প্যালিওলিথিক, আর কি মিজোলিথিক,
নিওলিথিক আর একটা কি চ্যালকো। তাহলে মোটামুটি 4 ভাগে আমরা কিন্তু ভাগ করি আমাদের কি লিথিক এজ মানে প্রস্তর যুগ। যেখানে প্রস্তর যুগ কেন না কি এখানে যে অস্ত্রগুলো ছিল সেটা মেনলি কি দ্বারা তৈরি হতো? পাথর দ্বারা। অস্ত্রগুলো ছিল পাথর নির্মিত, অস্ত্র পাথর নির্মিত ছিল, ওই জন্য এটাকে আমরা বলি প্রস্তর যুগ। ঠিক আছে, তাহলে চলে আসি পরবর্তী প্রশ্নে। অ্যাকর্ডিং টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হুইচ অফ দ্য ফলোয়িং পাওয়ার্স আর নট ভেস্টেড ইন গভর্নর? ভারতীয় সংবিধান অনুযায়ী নিচের কোন ক্ষমতাটি রাজ্যপালের হাতে ন্যস্ত নয়? রিটস ইস্যুইং পাওয়ার্স, রিটস জারি করার ক্ষমতা, ডিসক্রিশনারি পাওয়ার স্বেচ্ছাধীন ক্ষমতা, লেজিসলেটিভ পাওয়ার আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা, আর ফাইন্যান্সিয়াল পাওয়ার্স আর্থিক ক্ষমতা। উত্তরটা কি? উত্তর হচ্ছে আমাদের নট বলেছে তো, নট ভেস্টেড, ন্যস্ত নয়, তাহলে উত্তর কী হবে? উত্তর হচ্ছে রিটস ইস্যুইং পাওয়ার। রিটস জারি করার ক্ষমতা কিন্তু রাজ্যপালের হাতে নেই। তাহলে এই যে রিট জারি করার ক্ষমতা এটা কার হাতে আছে? না আর্টিকেল 32 এর আন্ডারে কি হচ্ছে? সুপ্রিম কোর্টের হাতে আছে। আর আর্টিকেল 226 এর আন্ডারে কার কাছে আছে? হাইকোর্টের কাছে আছে। ঠিক আছে, এবং এই যে রিটস জারি করা সুপ্রিম কোর্ট একমাত্র ফান্ডামেন্টাল রাইটসের উপরে দিতে পারে, আর হাইকোর্ট যে কোনো রাইটসের উপরে, এনি রাইটস, সেটা লিগাল রাইট হতে পারে, ফান্ডামেন্টাল রাইটস হতে পারে, কনস্টিটিউশন রাইটস হতে পারে, যে কোনো রাইটসের ক্ষেত্রে হাইকোর্টের কাছে পাওয়ার আছে, তার যে এরিয়া সেই এরিয়ার মধ্যেও কিন্তু রিট জারি করতে পারে। আর সুপ্রিম কোর্ট কেবলমাত্র ফান্ডামেন্টাল রাইটসের উপরেই কিন্তু রিট জারি করতে পারে। বোঝা গেছে? তাহলে চলে আসি পরবর্তী প্রশ্নে। দ্য ফেমাস নভেল দ্য হাউস অফ ব্লু ম্যাঙ্গোস, বিখ্যাত উপন্যাস দ্য হাউস অফ ব্লু ম্যাঙ্গোস এর লেখককে? আনিস সেলিম, দাভিদ দেভিয়ার, নাকি শশী থারুর, নাকি রমিলা থাপার? উত্তরটা আমাদের কাছে কি? উত্তরটা হচ্ছে ডেভিড ডেভিয়ার। ডেভিড ডেভিয়ার বিখ্যাত উপন্যাস দ্য হাউস অফ ব্লু ম্যাঙ্গোস লিখেছিলেন। ঠিক আছে, আনিস সেলিমের লেখা বিখ্যাত বইটার নাম কি? একটি বিখ্যাত বই, সেটা হচ্ছে ভ্যানিটি ব্যাগ। ভ্যানিটি ব্যাগ। শশী থারুর লেখা বিখ্যাত একটি উপন্যাস কি? তোমার হচ্ছে এরা অফ ডার্কনেস। এরা অফ ডার্কনেস কি? দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া। দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া। এছাড়া আরেকটা কি আছে যে দ্য গ্রেট ইন্ডিয়ান নভেল। দ্য গ্রেট ইন্ডিয়ান নভেল। ঠিক, তাহলে চলে আসি পরবর্তী প্রশ্নে। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর কারেক্ট পস্টুলেটস অফ ডাল্টনস অ্যাটমিক থিওরি? ডাল্টনের পরমাণুবাদের সঠিক স্বীকার্যগুলি নিচের কোনগুলি? অল ম্যাটার ইজ মেড আপ অফ অ্যাটমস, সমস্ত পদার্থই পরমাণু দিয়ে গঠিত। দিজ অ্যাটমস পার্টিসিপেট ইন কেমিক্যাল রিয়েকশনস, এবং এই পরমাণুগুলি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। অপশন বিতে কি বলছে? অ্যাটমস মাইট বি ক্রিয়েটেড অর ডেস্ট্রয়েড ডিউরিং এ কেমিক্যাল রিয়েকশন, রাসায়নিক বিক্রিয়ার সময় পরমাণু সৃষ্টি বা ধ্বংস হতে পারে। অ্যাটমস অফ ডিফারেন্ট এলিমেন্টস ভ্যারি ইন মাস অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ, বিভিন্ন মৌলের পরমাণুর ভর এবং রাসায়নিক ধর্ম বিভিন্ন হয়। কম্পাউন্ডস আর কম্বিনেশন অফ অ্যাটমস ইন দ্য রেশিও অফ হোল অর ফ্র্যাকশনাল নাম্বারস, একটি যৌগগুলি পূর্ণসংখ্যা বা ভগ্নাংশের অনুপাতে সংমিশ্র। তারপর কি বলছে? এ কম্পাউন্ড উইল অলওয়েজ হ্যাভ কনস্ট্যান্ট রিলেটিভ নাম্বার অ্যান্ড কাইন্ড অফ অ্যাটমস, একটি যৌগে পরমাণুর আপেক্ষিক সংখ্যা এবং প্রকার সর্বদা ধ্রুবক থাকে। তার মানে দেখো, প্রথম আমরা এক একটা করে ওর পস্টুলেটস ডিসকাশন করি। প্রথম অপশানেতে কী বলছে? সমস্ত পদার্থই পরমাণু দিয়ে গঠিত। অবশ্যই সমস্ত পদার্থের পরমাণু, সে লিথিয়াম হোক, সেটা ম্যাগনেসিয়াম হোক, সেটা অ্যালুমিনিয়াম হোক, প্রত্যেকটা পদার্থই কিন্তু পরমাণু দ্বারা গঠিত। এই পরমাণুগুলো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ, অবশ্যই আমরা যদি অ্যালুমিনিয়ামের সঙ্গে অক্সিজেন পরমাণুর বিক্রিয়া ঘটাই তখন একটা যৌগ সৃষ্টি হবে। তার মানে অপশান এটা সঠিক। এরপর কি বলছে? রাসায়নিক বিক্রিয়ার সময় পরমাণু সৃষ্টি বা ধ্বংস হতে পারে। মানে ধরো এই যে অ্যালুমিনিয়ামের সঙ্গে অক্সিজেন যে বিক্রিয়া হচ্ছে, এই সময় কি হলো? অ্যালুমিনিয়ামটা ধ্বংস হয়ে গেলো। তাহলে তখন কি আমরা Al2O3 পাবো? কোনো দিনই পাবো না। তাহলে এই অপশান বি ইজ রং, অ্যাবসোলিউটলি অপশান বি রং।
এরপর কি বলছে, ভিন্ন ভিন্ন মৌলের পরমাণুর ভর এবং রাসায়নিক ধর্ম বিভিন্ন হয়। অবশ্যই আমরা যে অ্যালুমিনিয়ামের সঙ্গে অক্সিজেন, এদের ভর অবশ্যই আলাদা, এদের পারমাণবিক ধর্ম আলাদা। অ্যালুমিনিয়াম হচ্ছে ধাতু, এটা তোমার চধাতু, এটা হচ্ছে তোমার এটা সলিড, এটা গ্যাস, তাই না? তাহলে এর রাসায়নিক ধর্ম এবং ভৌত ধর্ম কিন্তু পুরোটাই আলাদা। তাহলে অপশান সিও সঠিক। যৌগগুলি পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ অনুপাতে পরমাণুর সংমিশ্রণ না, এইটা কিন্তু ভগ্নাংশের কনসেপ্ট কিন্তু আসেনি, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। একটি যৌগ পারমাণবিক আপেক্ষিক সংখ্যা এবং প্রকাশ সর্বদা ধ্রুবক থাকে। ধরো আমি বলছি অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3, এখানে কিন্তু অ্যালুমিনিয়াম দুটোই থাকবে, অক্সিজেন তিনটা থাকবে, কোনোদিন এরকম হয়ে যাবে না Al। তাহলে এটা কিন্তু এই যে পার্টিকুলার যৌগটা হলো না, মানে একটি যৌগ, মানে একটা পার্টিকুলার যৌগে কিন্তু যে যে পরমাণু নিয়ে ওই যৌগটা গঠিত তাদের সংখ্যা এবং তাদের যে অনুপাত, সেটা কিন্তু সবসময় ধ্রুবক থাকবে। বোঝা গেছে? তাহলে উত্তরটা কি? উত্তর হচ্ছে এ, সি এবং ই সঠিক। উত্তর কি? এ, সি এবং ই, অপশান 3 আমাদের সঠিক উত্তর। বোঝা গেছে প্রশ্নটা? এবারে চলে আসি পরবর্তী প্রশ্নে। যদি বোঝা না যায় অবশ্যই তোমরা আমার কমেন্ট সেকশনে জানিও, এবং এটা নিয়ে কোনো ডিটেলস ডিসকাশনের দরকার আছে কিনা সেটাও অতি অবশ্যই জানিও। Atmospheric temperature usually decreases with altitude, but sometimes this phenomenon get reversed in troposphere. This phenomenon is known as। বায়ুমণ্ডলের তাপমাত্রা সাধারণত উচ্চতা বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায়, কিন্তু ট্রপোস্ফিয়ারে কখনো কখনো এই প্রক্রিয়াটি বিপরীত হয়ে যায়। এই ঘটনাটাকে বলা হয় কি? টেম্পারেচার কনভেকশন, তাপমাত্রার পরিচলন, তাপমাত্রার বৈপরীত্য বা টেম্পারেচার ইনভার্সন, গ্লোবাল ওয়ার্মিং বিশ্ব উষ্ণায়ন, নাকি অ্যাডায়াবেটিক ল্যাপস রেট। উত্তর কি? উত্তর হচ্ছে তাপমাত্রা বৈপরীত্য। আচ্ছা, আমাকে কথা বলেছে যে ইনভার্সন বৈপরীত্য জিনিসটা কি না, ধরো যেটা সাধারণভাবে কি বলে যে প্রতি 1 কিলোমিটার উচ্চতা বাড়লে কি হয়, -6.5 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা কমতে থাকে। 1 কিলোমিটার বাড়বে -6.5। এই যে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে টেম্পারেচার যে হ্রাস, মানে 6.5 ডিগ্রি টেম্পারেচার যে কমা, এটাকে বলা হচ্ছে অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট। এই যে অপশন 4, এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট। ঠিক। এবারে কী হয়, কোনো কোনো সময় এই টেম্পারেচারটা কমার বদলে বেড়ে যায়, তার মানে যেটা প্রাকৃতিক সাধারণ নিয়ম, সেই সাধারণ নিয়ম থেকে তো একটু বিপরীত পথে হাঁটছে না, উল্টো পথে হাঁটছে। তাহলে ওই জন্যে একে বলা হচ্ছে যে তাপমাত্রার বৈপরীত্য বা ইনভার্সন। গ্লোবাল ওয়ার্মিং জানি যে এই যে ধরো গ্লোবাল ওয়ার্মিং কীটা না, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, জলবাষ্প ইত্যাদির প্রভাবে যেটা কি হয়, পৃথিবীর যে গড় তাপমাত্রা তার যে বৃদ্ধি, তাকে আমরা কি বলছি? গ্লোবাল ওয়ার্মিং। আর টেম্পারেচার কনভেকশন, মানে কনভেকশনের মাধ্যমে তাপমাত্রা এক জায়গা থেকে অন্য জায়গার যে তাপমাত্রার যে ট্রান্সফার, সেটাকে বলা হচ্ছে টেম্পারেচার কনভেকশন। বোঝা গেছে? নিশ্চয়ই বোঝা গেছে। যদি না বোঝা থাকে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানিও। তাহলে চলে আসি পরবর্তী প্রশ্নে। দ্য তুঙ্গ এবং ভদ্রা আর ট্রিবিউটারিজ অফ হুইচ রিভার। তুঙ্গ এবং ভদ্রা এই দুটি নদী কোন নদীগুলির উপনদী? উত্তর কি? উত্তর হচ্ছে আমাদের কৃষ্ণা নদীর উপনদী হচ্ছে তুঙ্গ এবং ভদ্রা। তাহলে কৃষ্ণা নদীর আরও বেশ কিছু উপনদী দেখিনি। কয়না অবশ্যই, তুঙ্গভদ্রা, ভীমা অ্যাটসেট্রা, এগুলো হচ্ছে কৃষ্ণা নদীর উপনদী। তাহলে চলে আসি পরবর্তী প্রশ্নে। হোয়েন ডিড ইন্ডিয়া ডিক্লেয়ার itself a sovereign democratic and republic state with the adaptation of constitution? সংবিধান গ্রহণের মাধ্যমে ভারত কবে নিজেকে সার্বভৌম, গণতান্ত্রিক ও প্রজাতন্ত্র রাষ্ট্র হিসেবে ঘোষণা করে? 15 আগস্ট 1947, 2 অক্টোবর 1949, 4 অক্টোবর 1952, 26 জানুয়ারি 1950। উত্তর কি? 26 জানুয়ারি 1950। ঠিক কিনা? 15 আগস্ট কী হয়েছিল? 15 আগস্ট স্বাধীনতা লাভ হয়েছিল। আর এই দিন কি হলো, আমাদের সংবিধান কেম ইনটু ফোর্স। ঠিক, সংবিধান লাগু করা হলো এবং এইখান থেকে ভারতবর্ষ নিজেকে সোভারেন ডেমোক্রেটিক রিপাবলিক স্টেট হিসাবে নিজেকে সবার সামনে মেলে ধরে।
এবার আমার প্রশ্ন হচ্ছে, তাহলে এখানে তিনটে বলেছে, সোভারেন, ডেমোক্রেটিক, রিপাবলিক। তাহলে আমরা যে এখন প্রিএমবেলে পড়ি সোভারেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক, আমরা তো এখন এটাই পড়ি না, সোভারেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক। তাহলে এই যে সোশ্যালিস্ট আর সেকুলার, এই দুটো তাহলে কবে থেকে অ্যাড হলো ভারতীয় সংবিধানে? তাহলে তোমাদের জন্য একটা প্রশ্ন রইল যে ভারতীয় সংবিধানে সোশ্যালিস্ট এবং সেকুলার এই দুটো শব্দ কবে অ্যাড করা হয়েছিল? ঠিক, তাহলে আজকে আমরা 25টা প্রশ্ন আলোচনা করলাম। আগামীকাল আবার আমরা আসবো আবার বেশ কিছু প্রশ্ন নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে। যদি তোমাদের এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করতে ভুলো না তোমাদের বন্ধুদের সাথে, এবং অবশ্যই সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তাহলে আজকের মধ্যে থ্যাংক ইউ, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সায়োনারা।